দেশের সব স্কুলে স্কুল ড্রেস দিয়ে মোটিভেট করা হতো, বাচ্চাদেরকে স্কুলে খাওয়া প্রদান করা হতো, বাচ্চাদেরকে স্কুলে ব্যাগ দেওয়া হতো। সে ধরনের কার্যক্রম নিয়েই যেন বাচ্চারা স্কুলে যেতে উৎসাহিত হয়। ক্লাস 1 থেকে আমরা ফ্রি স্কুল ড্রেস, ফ্রি জুতা, ফ্রি স্কুল ব্যাগ এবং প্রাইমারি সব স্কুলে মিড ডে মিল কর্মসূচি শুরু করছি, যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে যেন উৎসাহ দেওয়া হয়। এর পাশাপাশি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় করতে চাই। লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা এডুকেশনাল ইথোস, যেখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রম না, সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে সেখানেও আগ্রহী হওয়ার সুযোগ থাকবে। একদিকে যেন আমাদের কারিকুলামের প্রয়োজনীয় পরিবর্তনগুলো হবে, ঠিক একইভাবে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার সমন্বয়ে আমরা একটা বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার লক্ষ্য কর্মমুখী শিক্ষাকে মূলধারা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, অর্থাৎ কারিগরি শিক্ষা মূলধারায় চলে আসবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের ভিতরে যোগ্যতা এবং দক্ষতা তৈরি হবে। সুতরাং এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস যেমন থাকবে, তেমনি এমপ্লয়মেন্ট এবং অপরচুনিটিজের সুযোগ থাকবে, সেটা আমাদের লক্ষ্য। প্রবাসীদের কল্যাণ, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশ থেকে আরও বেশি প্রবাসীর বিদেশে কর্মসংস্থান, এগুলো বিএনপির রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই আমাদের অভিবাসন প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, এটা আরও বেশি সাশ্রয়ী হোক এবং যারা যাচ্ছেন ওনারা যেন নিরাপদে যেতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের মানুষ ট্রেনিং নিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই সেই ট্রেনিং যে সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটটার তো একটা ক্রেডিবিলিটির প্রয়োজন। এটা আমরা উপলব্ধি করছি। আমরা অত্যন্ত আশাবাদী, সামনে আমরা আরও নতুন কিছু শ্রমবাজার উন্মুক্ত হবার সুখবর পাবো। আমরা দেখেছি এর পূর্বে এমন অনেক প্রজেক্ট হতো যেটা জনগণের অ্যাকচুয়ালি কোনো সুবিধা হতো না। 5 বছরে বাংলাদেশ সেখানেই পৌঁছে যাবে, যেটা আমাদের সবার কামনা, যেটা আমাদের সবার আকাঙ্ক্ষা। আপনার যেসব দপ্তর রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে কথা বলতে চাই। প্রতি বছর অনেক শিশু একেবারে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারে না এবং অনেকে ঝরে যায়। এই ঝরে যাওয়া শিশুদেরকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য সরকার আসলে কোন পরিকল্পনা করছে? নির্বাচিত সরকারের একটা লক্ষ্য শিক্ষার ভেতরে যেন বৈষম্য কমে আসে, সবার কাছে যেন সমান সুযোগ পৌঁছে দিতে পারে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বয়ং বলেছিলেন যে যুক্তরাজ্যে উনি যে শিক্ষা ব্যবস্থা দেখেছেন সেখানে সবাইকে যেন এক কাতারে নিয়ে আসা যায়, তার জন্য বাচ্চারা স্কুল ড্রেস পরে যেতেন। দেশের সব স্কুলে স্কুল ড্রেস দিয়ে মোটিভেট করা হতো, বাচ্চাদেরকে স্কুলে খাওয়া প্রদান করা হতো, বাচ্চাদেরকে স্কুলে ব্যাগ দেওয়া হতো। সে ধরনের কার্যক্রম নিয়েই যেন বাচ্চারা স্কুলে যেতে উৎসাহিত হয়। ক্লাস 1 থেকে আমরা ফ্রি স্কুল ড্রেস, ফ্রি জুতা, ফ্রি স্কুল ব্যাগ এবং প্রাইমারি সব স্কুলে মিড ডে মিল কর্মসূচি শুরু করছি, যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে যেন উৎসাহ দেওয়া হয়। এর পাশাপাশি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় করতে চাই। লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা এডুকেশনাল ইথোস, প্রায় প্রত্যেকটা শ্রেণীকক্ষে আমরা সেই সুযোগ দিতে চাই যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকবে, সেখানে কার্টুন থাকবে, সং, ভিডিও, অডিও, ফটোগ্রাফি, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে যেটা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করবে পড়াশোনার দিকে মনোযোগ দিতে। ক্রীড়া এবং সংস্কৃতি মনোনিবেশ করতে চাচ্ছি। পুরো শিক্ষা ব্যবস্থাতেই সংস্কৃতি, ক্রীড়া এবং শিক্ষা একযোগে কাজ করবে। দেশব্যাপী বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে যেখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রম না, সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে সেখানেও আগ্রহী হওয়ার সুযোগ থাকবে। ইতিমধ্যে দেখেছেন যে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট হয়েছে যেখানে 11 লক্ষের বেশি ছেলে, 11 লক্ষের বেশি মেয়ে অংশগ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশের একদম তৃণমূল পর্যন্ত প্রায় 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 22 লক্ষের বেশি ক্লাস 1 থেকে 5-এর আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করেছে। তারপর ফাইনাল টুর্নামেন্ট বাংলাদেশের সারা দেশ থেকে এসে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ছিলেন, অরুণ প্রেরণা জাগিয়েছেন। এই ধারাটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। একদিকে যেন আমাদের কারিকুলামের প্রয়োজনীয় পরিবর্তনগুলো হবে, ঠিক একইভাবে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার সমন্বয়ে আমরা একটা বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা চাই ঝরে পড়া শিশুর সংখ্যা কমে আসুক। তার জন্যই যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রাতিষ্ঠানিকভাবে, অর্থনৈতিকভাবে এবং অবশ্যই শিক্ষা যেন যে শিক্ষকদের মাধ্যমে হচ্ছে তাদের গুণগত মানের পরিবর্তন হয়, তাদের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট ইনশিওর করা যায়, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। দুটো বিষয়, একটা হচ্ছে যে ডিগ্রির সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে চাকরির জীবনের একটা বড় দূরত্ব আছে, আবার অপরদিকে কর্মমুখী শিক্ষাগুলো এখনও পুরোপুরি মূল ধারায় নেই। এই দুটো জায়গায় আসলে সরকার কি ভাবছে? ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার লক্ষ্য কর্মমুখী শিক্ষাকে মূলধারা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা, যার কারণেই ক্লাস 6 থেকে কিন্তু আগামী শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা ম্যান্ডেটরি করা হচ্ছে। যেই ডিসিপ্লিনে পড়াশোনা করুক না কেন, ক্লাস 6 অনওয়ার্ড প্রত্যেকের কারিগরি শিক্ষার একটা সাবজেক্ট থাকবে এবং পরবর্তীতে আমরা সেটা 6, 7, 8, 9, 10 পর্যন্ত নিয়ে যেতে চাই।
অর্থাৎ কারিগরি শিক্ষা মূলধারায় চলে আসবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের ভিতর যোগ্যতা এবং দক্ষতা তৈরি হবে, সার্টিফিকেট নির্ভর না। সার্টিফিকেটে একটা ভ্যালু আছে, বাট যদি কোনো সার্টিফিকেট বিপুল সংখ্যক শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশনের পরে এমপ্লয়মেন্টের সাথে কানেক্ট করতে না পারে, তাহলে তো শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা শিক্ষাকে দেখি প্যারালাল কয়েকটা লক্ষ্যকে সামনে রেখে। একদিকে এটা যেমন আমাদের সুনাগরিক গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছোটো ছোটো শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ তৈরি করে দিতে হবে, পারিবারিক শিক্ষা গড়ে তুলতে হবে, শিষ্টাচার গড়ে তুলতে হবে, যেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার তারা কাণ্ডারি হয়, সুনাগরিকের গুণাবলী যেন তাদের ভিতর সঞ্চারিত হয়। একই সাথে আমরা চাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা গড়ে উঠুক, যে দক্ষতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে তারা দেশের ভেতরে বা বাইরে কর্মসংস্থানের সুযোগ পাবে, নির্ভরশীলতা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সুতরাং এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস যেমন থাকবে, তেমনি এমপ্লয়মেন্ট এবং অপরচুনিটিসের সুযোগ থাকবে, সেটা আমাদের লক্ষ্য। এই যে কর্মসংস্থানের যে জায়গাটি বললেন, সেখান থেকে একটু আসতে চাই যে প্রবাসীদের কর্মসংস্থান খোঁজার জন্য বা দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকারের পরিকল্পনাগুলো কি? এটা বহুমুখী পরিকল্পনা রয়েছে। ফার্স্ট অফ অল, সরকার একটা লক্ষ্য ডিমান্ড ম্যাপিং তৈরি করা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে কী ধরনের চাকুরির সুযোগ রয়েছে এবং তার জন্য কী ধরনের স্কিল সেট বা ক্যাপাসিটি বা টেকনিক্যাল ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে, সেটা আমরা তৈরি করতে চাচ্ছি। সে অনুযায়ী আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন সিস্টেম এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে কারিকুলাম ডেভেলপ করব, সে অনুযায়ী সার্টিফিকেট এবং কোর্সের ব্যবস্থা করব। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেগুলো অলরেডি মার্কেট বন্ধ রয়েছে, সেগুলো আবার নতুন করে কীভাবে ওপেন করতে পারি, যে ধরনের শ্রম বাজারে বাংলাদেশ কখনো যায়নি সেই শ্রম বাজারগুলো কীভাবে আমরা উন্মুক্ত করতে পারি, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ থেকে বিদেশি জনশক্তি কিন্তু রপ্তানি শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আজকে বাংলাদেশের অর্থনীতির যে মূল ভিত্তি রেমিটেন্স, সেটা বিএনপি সরকারের সময়। আমরা দেখেছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় রয়েছে, যার মূল উদ্দেশ্য প্রবাসীদের স্বার্থ রক্ষা করা, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনকার। এবার প্রথমবারের মতন আমাদের প্রবাসীরা ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনে। এটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে জনাব তারেক রহমান, তিনি প্রস্তাবনা দিয়েছেন আজ থেকে প্রায় 10 বছর আগে। সুতরাং প্রবাসীদের কল্যাণ, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশ থেকে আরও বেশি প্রবাসীর বিদেশে কর্মসংস্থান, এগুলো বিএনপির রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। প্রবাসী বান্ধব সেই সরকার হিসেবে কীভাবে আমরা আরও বেশি প্রবাসী ভাই বোনদেরকে বিদেশে কাজের সুযোগ করে দিতে পারি, কীভাবে আমাদের নারীরা আরও বেশি দেশে যেতে পারেন, কীভাবে সেই প্রসেসটা অর্ডারলি, সেফ এবং ডিগনিফাইড হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কীভাবে আরও দক্ষ এবং যোগ্য অবস্থা ওনাদের বিদেশে কাজের ব্যবস্থা করতে পারি, এবং যারা রয়েছেন তাদেরকে স্বার্থ রক্ষার দিক থেকে, কল্যাণের দিক থেকে সরকার কীভাবে আরও বেশি সহায়তা করতে পারে, এগুলো নিয়ে আমাদের বহুমাত্রিক এবং ডিফারেন্ট টাইপের কাজ চলছে, বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক ক্ষেত্রে, মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক ক্ষেত্রে। মালয়েশিয়ার শ্রমবাজার সুনির্দিষ্টভাবে বলতে হবে যে আসলে কবে থেকে খুলবে? এই সিদ্ধান্ত তো মালয়েশিয়ান সরকারের, সুনির্দিষ্টভাবে কবে খুলবে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম কিছু আগে মাননীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী সহ আমরা মালয়েশিয়া গিয়ে সেখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং গভর্নমেন্টের সব অথরিটির সাথে বসেছিলাম। আমরা অত্যন্ত জোরালোভাবে ওনাদের কাছে অনুরোধ করেছি যেন অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারেন। আমাদের একটা বড় সাফল্য হবে যদি এটা বাস্তবায়ন হয়। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশ থেকে যেন বিপুল সংখ্যক শ্রমিককে ফ্রি অফ কস্ট ওনারা নিয়ে যান, অর্থাৎ যাদের কোনো অর্থ খরচ হবে না, মালয়েশিয়ার সরকার সেটা ব্যয়টাকে বহন করবে, কিংবা তাদের প্রাইভেট সেক্টর সেখানে যে প্রয়োজনীয় ফান্ডিং সেটা প্রোভাইড করবে। আমরা চাই আমাদের অভিবাসন প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, এটা আরও বেশি সাশ্রয়ী হোক, এবং যারা যাচ্ছেন ওনারা যেন নিরাপদে যেতে পারেন। শুধু মালয়েশিয়া না, বিশ্বের আরও অনেকগুলো দেশ নিয়ে আমরা প্যারালালি কাজ করছি। এগেইন গত 16 বছরের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোতে একদিকে যেমন অনেক চ্যালেঞ্জ রয়েছে, একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক জায়গায় ডিমান্ড কমে এসেছে। এ বাস্তবতাকে উপলব্ধি করেই আমরা আমাদের কার্যক্রম সাজিয়েছি এবং আশা করছি আগামী কয়েক মাসের ভেতর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রম বাজারের ক্ষেত্রে ইতিবাচক এবং দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। আচ্ছা, বিশেষ করে দক্ষ জনশক্তি তৈরিতে সার্টিফিকেশন, বিশেষ করে আন্তর্জাতিক সার্টিফিকেশনের একটা অভাব বাংলাদেশে এখনো পর্যন্ত আছে। সেই জায়গায় নিয়ে কি কোনো কাজ হচ্ছে কিনা? নিশ্চয়ই হচ্ছে। আমাদের এখানে সার্টিফিকেশনটাকে কীভাবে আরও বেশি গ্লোবালি রেকগনাইজ করা যায়, অনেক সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং এজেন্সি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কীভাবে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারি, পার্টনারশিপ স্পেস কোথায় রয়েছে, এগুলো ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের মানুষ ট্রেনিং নিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবে সেই ট্রেনিং যে সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটটার তো একটা ক্রেডিবিলিটির প্রয়োজন, এটা আমরা উপলব্ধি করছি। দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে আসলে কোনো কাজ করা হয় নাই। এবং আরও একটা বাস্তবতা হচ্ছে আমাদের খুব ফ্র্যাগমেন্টেডভাবে ট্রেনিং হয়। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 23টা মন্ত্রণালয়ে ডিফারেন্ট টাইপের ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের ট্রেনিং হচ্ছে, কিন্তু এই 23টা মন্ত্রণালয়ের কোনো সিনার্জিস নেই।
অর্থাৎ ইন্টারকানেক্টিভিটি নেই। অ্যাজ আ গভর্নমেন্ট আমরা এটা উপলব্ধি করছি, সেই ডিসকানেক্টেড ডটগুলোকে কীভাবে কানেক্ট করতে পারি, যার মূল উদ্দেশ্য হবে দেশের ভেতরে এবং দেশের বাইরে কর্মসংস্থানের জন্য কী কী যোগ্যতা দক্ষতার প্রয়োজন রয়েছে এবং সেই স্কিল সেট এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা কীভাবে আমাদের ইনস্টিটিউশনগুলোকে রেডি করতে পারি অ্যান্ড দেন সেই ডিমান্ড এবং সাপ্লাইটাকে মার্চ করতে পারি উইথ দ্য রাইট সার্টিফিকেশন, সেগুলো নিয়ে আমাদের একটা মহাযজ্ঞ চলমান রয়েছে। আমরা কাজ শুরু করেছি, হয়তো 6 মাসের মাঝে দৃশ্যমান সেই প্রোগ্রেসটা দেখানো অনেকটাই ইম্পসিবল, বাট সামনের দিনগুলোতে আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল যে বিএনপি সরকারের হাত ধরে, সেই ঐতিহ্যকে ধারণ করি আমরা এখানে বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারবো ইনশাল্লাহ। জনশক্তি রপ্তানিতে আগামী 6 মাসে নতুন কোনো সুখবর পাওয়ার সুযোগ আছে কিনা? আমরা অত্যন্ত আশাবাদী, সামনে আমরা আরও নতুন কিছু শ্রমবাজার উন্মুক্ত হবার সুখবর পাবো। ইতিমধ্যে সেগুলো নিয়ে কাজ চলছে। স্বাভাবিকভাবে যখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এটা কনফার্ম হবে, দেন আমরা জাতির সামনে সেটা তুলে ধরবো। আমরা একটু প্রশাসনিক জবাবদিহিতার জায়গায় আসতে চাই। দপ্তরগুলোতে যারা দায়িত্বরত আছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের আসলে কোন কোন কাজগুলো এখন চলছে? বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, বিভিন্ন স্কিম তৈরির ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চাইতে একটা জবাবদিহিমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। আমরা দেখেছি এর পূর্বে এমন অনেক প্রজেক্ট হতো যেটা জনগণের অ্যাকচুয়ালি কোনো সুবিধা হতো না। এমন অনেক প্রজেক্ট হতো যেখানে ইনফ্লেটেড কস্টিং থাকতো, যেখানে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হতো। সেই তুলনায় এখন একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে এবং আপনি যদি দেখেন বিএনপির ফ্ল্যাগশিপ যে প্রোগ্রামগুলো, যেগুলো সরকার আসার পর বাস্তবায়ন শুরু হয়েছে, প্রত্যেকটাতে আন্তঃমন্ত্রণালয় কমিটি রয়েছে, সেখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, মাল্টিপল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট রয়েছে, ডায়ালগ করা হচ্ছে এবং যদি কোথাও কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয়, যদি কোথাও কোনো প্ল্যানিংয়ের ক্ষেত্রে পরিবর্তন সংযোজন প্রয়োজন হয় প্রক্রিয়াগতভাবে, সেগুলো করা হচ্ছে। সুতরাং সামনের দিনগুলোতেও আমরা কীভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসটাকে অ্যাকোমোডেট করতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে, কীভাবে আমরা আমাদের নিজেদের মতন করে সিস্টেমটাকে যেখানে প্রয়োজন রিফাইন করতে পারবো, কাজ চলমান রয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? আমরা বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে, সমস্যার সমাধানের মাধ্যমে এমন একটা অবস্থায় পৌঁছে যাবে যে বাংলাদেশ হবে সমৃদ্ধ, স্বনির্ভর, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, যে বাংলাদেশ হবে নিরাপদ, মানবিক, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক, এবং যে বাংলাদেশ গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে যে ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়ে গণতান্ত্রিক সরকার হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমাদের বহু ভাই বোন তাদের জীবন দিয়েছেন, বহু ভাই বোনের রক্তে রঞ্জিত হয়েছে এ বাংলাদেশের মাটি। সুতরাং যে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করেছিলেন, শহীদদের মায়েদের যে প্রত্যাশা রয়েছে, সেটি বাস্তবায়নের মাধ্যমে 5 বছরে বাংলাদেশ সেখানেই পৌঁছে যাবে, যেটি আমাদের সবার কামনা, যেটি আমাদের সবার আকাঙ্ক্ষা, যেটি আমাদের সবার প্রত্যাশা।